কি হলো? নতুন জায়গা বলে মনে হচ্ছে তোমার অস্বস্তি লাগছে। আসলে এত এত লোক, এখানে কি এত লোক রোজ আসে? হ্যাঁ, হাট বসলে আমাদের বাড়িটাই যেন বাজার হয়ে যায়। কদিন থাকো, ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আর দেখো, ওই যে আমাদের দোকানটা বাবা আর দাদা সামলান। চলো একটু সামনে ঘুরে আসি, পরিচয় করিয়ে দিই তোমার সাথে সবার। না না, এখন না, পরে করব। আমার কেমন যেন ভয় করছে। ঠিক আছে, ভেতরে চলো। রুটিটা আর একটু পাতলা বেলো বৌমা। তোমার দাদা মাধব মোটা রুটি পছন্দ করেন না। আর এই আলুটা কি এত ছোট ছোট টুকরো কেন? ওটাতে তেল বেশি লাগবে জানো না? ঠিক আছে, ভুল হয়ে গেছে মা, আমি এক্ষুনি ঠিক করছি। এই যে সবজিগুলো রাখলাম, সব কেটে রাখবে। ঠিক আছে মা, আপনি যেভাবে বলবেন আমি ওভাবেই করব। শুধু করব বললেই তো হবে না, করতে হবে হাত চালিয়ে। হাটের দিনে দোকান থেকে লোকজন এসে পড়বে। এই গ্লাসে জল ভরে রাখো, অতিথিরা এলে দিতে হবে তো। আর এই সবজিগুলো কেটে রেখো, দুপুরের দিকে আরো রান্না করতে হবে। কতজন আসবে আনুমানিক? আমি কি লোকজনকে গুনে বসে আছি? গুনতির চিন্তা করে লাভ নেই। বউ মানেই হলো ঘর সংসারের কাজ সামলানো। অত গুনে গুনে কাজ করলে হবে না। চলো, এখন কথা না বলে শুরু করো। এই যে শিউলি, এখানে এমন করে কাজ করছো যেন কিছু জানো না। আজকে হাটে তো তোমার বাবা মায়ের দেখা পেলাম না। কিছু কিনতে আসেনি নাকি? আসেনি হয়তো। ভালোই হয়েছে আসেনি। আসলে তো নিজের চোখে দেখে যেত মেয়ের কত বড় মুরদ। ওদের বাজারের দিকে জমি বেচে দেওয়ার পর থেকে তো অবস্থা তেমন তোদের ভালোই না শুনি। আমাদের এখানে এসে অন্তত 3 বেলা খেতে তো পাচ্ছ, এটাই বড় কথা। বাবা, আজকের বেচা কেনার হিসেব করছো? হ্যাঁ করছি, কিন্তু 80 টাকা কম গতবারের চেয়ে। কম তো হবেই। ওই নতুন জুতোর দোকানটা তো হয়েছে একেবারে আমাদের পাশেই। মানুষ সেই দিকেই যাচ্ছে আজকাল বেশি। দেখো বাবা, এই যে লাভের হিসেব, এটা ক্রমাগত কম হচ্ছে। আমাদের বাড়তি কিছু করতে হবে। বাড়তি আয়? তোর মাথায় কি ঘুরছে বলতো? সরাসরি বলি, আমাদের হাতে একটা সম্পদ আছে, যেটার সদ্ব্যবহার আমরা করছি না। সম্পদ? কি সম্পদ? শিউলি। কি বলছিস কি? শিউলি আমাদের নিজের বাড়ির বউ, তো সম্পদ কিরকম সে? ঠিক বলেছ বউ, কিন্তু সে সঙ্গে যে গয়না এনেছে সেগুলি তো সম্পদ। বিশেষ করে সেই জোড়া সোনার চুড়ি, ওগুলো বাজার এখন প্রচুর দাম। তুই বিয়ের গয়না বেচবার কথা বলছিস? কতদিন হলো বিয়ে? মাসখানেক। লোকে কি ভাববে রে? আর সেই বা কি ভাববে? লোকের মুখ আছে চিরকাল কথা বলবার জন্য, হ্যাঁ? ওর কথা ছাড়ো, কিন্তু আমাদের টিকে থাকতে হবে না? হাটের পাশের ওই খালি জায়গাটা মনে আছে? সেটা কেনা যেতে পারে। দোকানটা আমরা বাড়িয়ে নতুন কিছু করতে পারবো, লাভ বাড়বে। আর শিউলি, সে কি বলবে? সে কি আর বলবে, সে তো আমাদেরই একজন এখন। তারও তো মঙ্গল হবে, দোকান বড় হলে সবাই ভালো থাকবে, তার তো সেটা বোঝা উচিত। তোর দাদা হলেও এরকম হুট করে সিদ্ধান্ত নিত না মাধব। গয়না মানে কিন্তু মর্যাদা, ওটা বেচা মানে সারা জীবনের স্মৃতি হারিয়ে যাওয়া। বাবা, বাস্তবতে ভাবতে হবে আমাদের। হ্যাঁ, আমরা যদি টাকার অভাবে পিছিয়ে পড়ি তাহলে মর্যাদা কোথায় দাঁড়াবে? শিউলির বাবার অবস্থাও তো তেমন সচ্ছল না, এটা আমরা জানি। ওখান থেকে আরো কিছু আশা করা যাবে না। তাহলে আমাদের যা আছে তাই কাজে লাগাতে হবে। আমি এখনই কিছু বলবো না, আমাকে ভাবতে দে, তারপর আমার সিদ্ধান্ত জানাবো। ভাববে ভাববে, কিন্তু দেরি করলে সুযোগটা চলে যাবে। হ্যাঁ, জায়গাটা ততদিন অন্য কেউ কিনে নেবে। আর যদি শিউলিকে বলি যে এই টাকা দিয়ে তার বাবার জন্য কিছু করা যাচ্ছে, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। মিথ্যে বলবার পরিকল্পনা করছিস? পরিকল্পনা না, সম্ভাবনা দেখছি। সে হয়তো রাজি হতে পারে সহজেই। আজকে আমি আর এই আলোচনা করতে চাই না, তুই যা। ঠিক আছে বাবা, কিন্তু এই কথাটা মনে রাখবে, এটাই আমাদের একমাত্র উপায়। আজকে হাটের দিন খুব কষ্ট হয়েছে নাকি? মাকে তাহলে বলতে পারি আমি তোমার কাজ যতটুকু একটু কম করে দেয় আর কি। বললে কি পরিবর্তন হবে? তোমার মা বলবেন এটাই নিয়ম, রেণুদি বলবেন আমি নাকি কোনো কাজ করতে পারি না। জানো আমি চেষ্টা করি, কিন্তু দাদা মা সবাই মিলে যে চাপ দেয় তাতে আমি নিজে অসহায় হয়ে পড়ি।
আমি বুঝি তুমি খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ আর সাহসী মানুষ এক জিনিস নয়। জীবনে উন্নতি করতে গেলে তোমাকে সাহস রাখতে হবে। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। দেখো বউ, এ ঘর সংসার মানে সেটাকে ভালো রাখা। আমিও যখন এসছিলাম তখন এমনই করেছি, চুপ করে কাজ শিখতে হয়। আমি কাজ শিখছি না, আমি তো সব করছি মা। করো তো ঠিক, কিন্তু মনে রাখতে হবে এটাই তোমার দায়িত্ব। স্বামীর ঘর করতে এসেছো, শ্বশুর বাড়ি সামলাতে এসেছো, এর থেকে বেশি কিছু চাওয়া মানে অসম্মান করা পরিবারকে। আমি তো এমন কিছু করিনি মা। তাহলে ঘরের অবস্থা এমন কেন? আসলে আজ হাটের দিন তো, তাছাড়া একা হাতে সব সামলাতে হচ্ছে। আজকে হাটে অনেক লোক আসবে বলে কথা, মনে থাকে যেন। বৌদি, তুমি ঘুমাওনি? আজকে তো তোমার খুব খাটনি গেছে। না, তুমি এখনো জেগে আছো যে? হুম, আজকে হাটে একটা নতুন বই এসেছিল, সেটাই এনে পড়ছিলাম। দেখি আজকে তুমি ক্লান্ত লাগছো। আজকে সারা বেলা খুব গরম ছিল। আমি জল এনে দেবো একটু তোমাকে? থাক, দরকার নেই। আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা, কিন্তু তুমি যদি দাদুকে বলতে, তিনি শুনে কিছু একটা ব্যবস্থা করতে পারেন। থাক না, ঝামেলা বাড়িয়ে কি হবে? আর কিছু বললে পরিবর্তন হবে না পলাশ। এখানে নিয়মটা এমনই, আমারই নিজেকে মানানোর চেষ্টা করা উচিত। দিদি, তোমার বাবা খুব অসুস্থ। তোমার মা বললেন যেতে পারলে এক্ষুনি যাও, অবস্থা খুব খারাপ। কি হয়েছে, এত চিন্তিত কেন? আমার বাবা হঠাৎ, বাবা জ্বরে খুব অসুস্থ হয়ে পড়েছেন। আমাকে এখনই যেতে হবে। একবার সঙ্গে চলো না আমার। কোথায় গেলি রে কার্তিক? হিসেবের বইটা দিয়ে যা। এখনই? কিন্তু এখন হাটের সবচেয়ে ব্যস্ত সময়, দেখছো না? তুমি বুঝতে পারছো না কেন? একটা মানুষের হঠাৎ শরীর খারাপ করেছে, আমি তার মেয়ে, তাছাড়া আমি একা যেতে পারবো? কি হয়েছে, এত গোলযোগ কিসের? আর তুই নিজের কাজ ছেড়ে এখানে কি করছিস কার্তিক? নতুন বউ বলে কি সারাক্ষণ পেছনে পেছনে ঘুরবি নাকি কাজ বাজ ছেড়ে? না মা, আসলে মা, আমার বাবা খুব অসুস্থ, আমি একবার যেতে চাই। আজ আজ তো হাটের দিন, আজ কি করে যাবে? সব কাজ ছেড়ে থাকলে চলবে? সেটা তো হতে পারে না। শিউলি, বুঝতে পারছো তো অবস্থা? আজকে গেলে দোকান সামলাবে কে? অতিথি এলে জল দেবে কে, রান্না করবে কে? আমি বিকেলের মধ্যে ফিরে আসবো মা, তাছাড়া ও দোকানে আছে, পলাশ তো সাহায্য করবে। না না, তোমার বাবার বাড়ি যাওয়া মানে পালিয়ে যাওয়া। পরে যাবে, সে যাই হোক, কিন্তু হাটের দিন তুমি ছুটি নিতে পারবে না, এটা তোমার কর্তব্য। আর সেই কর্তব্য পালন করার জন্যই তোমাকে এই বাড়িতে আনা। আমি কি শুধু হাটের মাঝখানে শ্বশুর বাড়ি সামলাতে এসেছি? আমি কি মানুষ নই? আমারও তো মা বাবা আছে, আমারও জরুরি সময় আসে। আমি এখানে বউ হয়ে এসেছি ঠিক আছে, কিন্তু বউ মানে কি শুধু বাড়ির চাকর আর হাটের দিন জল দেওয়ার যন্ত্র? কি তামাশাটাই না করলে তুমি দুপুরে সবার সামনে! ছি 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 ছি! দাদা, ওটা তামাশা না, সত্যি কথাই বলেছে শিউলি। কি বলছিস কি তুই? তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ মা দাদা, তোমাদেরও বোঝা উচিত যে শিউলির বাবা অসুস্থ, সেটা অন্য যে কোনো কাজের থেকে বেশি জরুরি। হাট সারা জীবন বসবে, কিন্তু বাবা মায়ের জীবনের সময় তো সীমিত। টাকা তো সারা জীবন কামানো যাবে, কিন্তু তা মনুষ্যত্বের থেকে কখনো বড় হতে পারে না। তুমি প্রস্তুত হয়ে নাও, আমি আজই তোমাকে নিয়ে যাব। তুই কি বলতে চাস? এ বাড়ির কর্তৃত্ব কি তোদের দায়িত্বে চলে গেছে? ভুলে গেছিস এই বাড়ির নিয়ম কানুন? না মা, ভুলিনি। কর্তব্য শুধু দোকান হাটি না, স্ত্রীর পাশে দাঁড়ানো আমার কর্তব্য, আর আজকে আমি সেটাই করব। বৌদি, বৌদি একটু দাঁড়াও। দাদা, দাদা আমাকে দৌড়ে আসতে বললেন। পলাশ, তুমি এখানে কেন? ফিরে যাও, ঠান্ডা লাগবে। না না, শোনো শোনো, দাদা এটা দিতে বলেছেন তোমাকে। বললেন তোমায় এখনই যেতে হবে, কিন্তু খালি হাতে একদমই না। এসব কেন আবার? আমি তো টাকা চাইনি, আমি তো শুধু চেয়েছিলাম একটু স্বাধীনভাবে বাঁচতে। দাদা জানেন, তিনি বললেন ওর বাবার ওষুধ খরচের কথা বলতে ভুলে গেছি আমরা। এই টাকা ওর হাতে দে, আর এই কাগজটায় ওর বাবার ওষুধ লেখা আছে।
আমি আমাদের দোকানের ওষুধওয়ালা কাকুর কাছ থেকে নাম লিখিয়ে এনেছি। দেখো সব ঠিকঠাক আছে তো? সে এগুলো তোমার বড়দাদার চোখ এড়িয়ে জোগাড় করলো কিভাবে? তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা। শেষ পর্যন্ত দাদাকে আসতে দিল না, তোমাকে একাই যেতে হচ্ছে এই রাতের বেলায়। কিন্তু দাদা আজকে সন্ধ্যায় দোকানে তালা দেওয়ার সময় টাকা বের করছিলেন একটা গোপন জায়গা থেকে। আমাকে ডেকে বললেন, পলাশ তুই সাহসী, একবার দৌড়ে যা, শিউলিকে বলে দে আমি কিছুদিনের মধ্যেই যাব। কিন্তু ও এক্ষুনি যাক, টাকার ওষুধের কাগজটা নিয়ে যাক, তাহলে না হলে বড্ড দেরি হয়ে যাবে। আর একটা কথা বললেন। কি কথা? বললেন ওকে বলিস আমি ওর সেই প্রশ্নের উত্তর এখনো খুঁজছি। ও ঠিকই বলেছে, ও শুধু হাট সামলানোর জন্য তো আসেনি। ধন্যবাদ। বৌদি বৌদি আমি জানি না বাড়িতে এসব কি হয়, কিন্তু তুমি যখন দুপুরে দাঁড়িয়ে ও কথা বললে না, আমি দোকানের সামনেই ছিলাম। সব লোক শুনে থেমে গিয়েছিল। আমি গর্বিত হয়ে শুনছিলাম তোমার কথাগুলো। পলাশ, তুমি এত ভালো ছেলে, বই পড়া ছেড়ো না, বুঝলে? বড় হও, আর তার চেয়েও বেশি সাহসী হও। তুমি ফিরে আসবে তো জলদি? দাদা তোমার জন্য অপেক্ষা করবে। কিন্তু আমি দেখেছি আজকে সারা দিন তার কি অবস্থা ছিল। তুমি ফিরে যাও পলাশ, আমি টাকা আর ওষুধের বিল পেয়েছি। তোমার দাদাকে গিয়ে বলো আমি ঠিক আছি। কিন্তু তুমি উত্তর দিলে না, ফিরে আসবে তো? যদি তোমার দাদা নিজে এসে বলতে পারেন কেন আমি ফিরবো, তাহলে হয়তো তার সাথে গেলেও যেতে পারি। তুমি? হ্যাঁ আমি আসতে পারি। বাবা কেমন আছেন এখন? জ্বর একটু কমেছে, কিন্তু দুর্বলতা খুব বেশি। কাশিটা একদমই কমছে না। ডাক্তার দেখিয়েছি, ওষুধ চলছে। আমাদের দোকানের ওষুধওয়ালা কাকু বলেছিলেন জ্বর কমানোর পর যদি কাশি থাকে কবিরাজি বুটিটা ভালো কাজ করবে, তাই এটা নিয়ে এলাম। তুমি টাকা জোগাড় করলে কিভাবে? মাধবদা জানেন? দাদা জানেন না, আমার নিজের কিছু জমানো ছিল। গতকাল আমি হাটে আমাদের দোকানের পাশে যে ছোট জায়গাটা ভাড়া দেওয়া হয় সেখানকার ভাড়াটিয়ার কাছ থেকে এই মাসের ভাড়াটা নিয়ে এসেছি। দাদা সাধারণত সেটা 3 মাসে একবার নেন, কিন্তু আমি বললাম জরুরি প্রয়োজন। তাহলে তো ঝামেলা হবে ফিরে গেলে। হলে হবে, কিন্তু সেটা আমার সমস্যা, আমি সামলাবো। কেন এত ঝামেলা করছো? আমি তো চলে এসেছি, হয়তো ফিরবই না আর। তাহলে আর কি প্রয়োজন আমার জন্য ঝামেলা করার? না 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 শিউলি, এটা কখনই হতে পারে না। তুমি চলে যাওয়ার পর সে রাতে আমি উঠোনে দাঁড়িয়েছিলাম সারা রাত। পুরো বাড়িটা খালি লাগছিল। হাটের সবচেয়ে ভিড়ের দিনেও যেন কেউ নেই কাছে। তুমি থাকলে জীবনটা স্বাভাবিক থাকে। কিন্তু আমি তো একটা যন্ত্র ছিলাম। জানি, আর আমি ছিলাম সেই যন্ত্রণাটাকে চুপ করে দেখতে থাকা আর একটা যন্ত্র। তুমি যে প্রশ্নটা হাটের মধ্যে করলে সে প্রশ্নটা আমার কানেও ঢুকেছে। আমি তার উত্তর খুঁজছি। উত্তর খোঁজার দরকার নেই, উত্তর আমি দিয়েই এসেছি। আমি চাই তুমি ফিরে আসো, কিন্তু সেটা আগের মতো করে না। আমি চাই তুমি ফিরে আসো আমার সঙ্গে। আমরা আলাদা থাকবো। দাদার বাড়ির পেছনে যে কোঠাটা খালি আছে সেখানে আমি দোকান থেকে আমার অংশের আয় আলাদা করব। সেটা আমার অধিকার। মা আর দাদার সাথে কথা বলবো যে তোমাকে আর কাজের চাকরানি যেন না ভাবে, কারণ তুমি আমার স্ত্রী। তুমি পারবে? এত বড় সিদ্ধান্ত নিতে পারবে? আর তারা মানবে? আমি পারবো না, এটা ভেবেই তো এতদিন চুপ ছিলাম। কিন্তু তুমি চলে যাবার পর আমি বুঝেছি না পারলে হারাতে হবে। তারা না মানুক না মানুক, আমি কথা দিচ্ছি আমি তোমার পাশে দাঁড়াবো। কিন্তু তুমি কথা দাও, তুমি আমার সাথে ফিরে যাবে। ঠিক আছে, কিন্তু আমি শুধু তোমার স্ত্রী হিসেবে ফিরবো না, আমি শিউলি হিসেবে ফিরবো। আমার নিজের মতামত থাকবে। আমি কাঠের পুতুলের মতো বাঁচতে পারবো না। আর হাটের আমি শুধু জল বিলি করব না, আমি দোকানের হিসেব দেখব। আমি পড়াশোনা জানি, সেই যোগ্যতা ব্যবহার করব আমি, যাতে কেউ আমার গয়না বিক্রি করতে না পারে। ঠিক আছে, সব শর্ত মেনে নিলাম। আর একটা শেষ শর্ত। বলো। তুমি আজ থেকে এখানে থাকবে যতদিন না বাবা একটু ভালো হন। এটা কি শরবত? হ্যাঁ, আর এত মশলা? এখানে তোমরা নতুন দোকান খুলেছো নাকি? দোকান তো না দাদা, হাটে লোকের জল তেষ্টা পায়, তারা এখানেই 1 পয়সা দিলে শরবত পেয়ে যাবে। আমরা নতুন করে শুধু একটা বুদ্ধি পেয়েছি। তোমাকে সব কে করবার অনুমতি দিল? আমি দিয়েছি দাদা, এবং বাবাও জানেন, এতে বাড়ির আয়ও হবে। শিউলি, দুপুরের ডালটার কথা মনে আছে? হ্যাঁ মা, মনে আছে। 3 কাপ ছোলার ডাল আর 5টা সবুজ মরিচ। আমি এখনই আসছি। গত 3 দিনের শরবত ও মশলার বিক্রির হিসেব, টাকাটা আলাদা করে রেখেছি। যখন খুশি নিতে পারেন। দেখবেন বিক্রি কিন্তু কম হচ্ছে না। তুমি লেখাপড়া জানো?
শিউলি ম্যাট্রিক পাস, সে সব কিছু জানে, বরং আমাদের চেয়ে ভালো। বৌদি এক গ্লাস শরবত দেবে? আজকে সত্যি খুব গরম পড়েছে। নাও, বিপদের সময় তুমিই তো একমাত্র পাশে ছিলে নিঃস্বার্থভাবে। ঠিক আছে, শিউলি এখন থেকে সবকিছুর একটা অংশীদার হিসেবে থাকবে। তুমি আমাদের ক্ষমা করো গো, আমরা তোমার গুণের কদর করিনি। আমি তো দাদা তোমাকে প্রথমেই বলেছিলাম, গুণী মানুষকে আমি চিনতে পারি, বুঝেছো তো? ঠিক আছে ঠিক আছে, তোকে আর পাকামি করতে হবে না, চল এখন কাজে মন দে, না হলে দেরি হয়ে যাবে। সত্যি এমন রূপবতী গুণবতী বৌমা কি আর সাধারণ মানুষ পায়? এসো বৌমা, তুমি আমার রান্নাঘর আলো করে আমাদেরকে সাহায্য করতে এসো। দেখেছো তো, ওই কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু ভালোর জন্য লড়াই করতে হয়। আর সেই লড়াইটাই তো আমি করেছিলাম। তোমরাও কিন্তু জীবনে হেরে যেও না, লড়াই করো। আর আমাদের গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।